নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাংলায় এসে বাংলা শাসক দলকে জঙ্গলরাজ বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। ভার্চুয়ালি বক্তৃতায় পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে বলে মন্তব্য মোদীর। দুদিনের রাজ্য সফরে অমিত শাহ, তবে কোনো সভা নয়। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এসআইআর শুনানি পর্বে বাংলায় মাইক্রো অবজারভার ৩,০০০-এর বেশি নিয়োগে তোড়জোড়। বাংলা ছাড়া দেশের অন্য কোনো রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে না। হাওড়া ডিভিশনে বাতিল ট্রেন ২১শে ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত দফায় দফায় বাতিল লোকাল, বিবৃতি জারি করে জানালো রেল। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু অসমে, লাইনচ্যুত বহু কামরা, তবে যাত্রীদের কোনো হতাহতের খবর নেই। বাংলায় এসে বাংলা শাসক দলকে জঙ্গলরাজ বলে কটাক্ষ প্রধানমন্ত্রীর। খারাপ আবহাওয়ার জন্য তাহিরপুরে পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রী। বক্তব্য রেখেছেন ভার্চুয়ালি, আর সেখান থেকেই পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর। লাল আমলের অবসান হলেও পশ্চিমবঙ্গে এখনও মহা জঙ্গলরাজ চলছে। বাংলায় এসে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। তার দাবি, রাজ্যের গলি ঘুপচিতেও শিশুরা পর্যন্ত বলছে বাঁচতে হলে বিজেপির প্রয়োজন। বাংলার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দ বা সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলে জানিয়ে প্রধানমন্ত্রী অনুন্নয়নের দায় সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়েছেন। তার বক্তব্য, বর্তমান রাজ্য সরকারের কাটমানি ও কমিশনের সংস্কৃতির জেরে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ পাচ্ছে না। তার অভিযোগ, এই দুর্নীতির কারণেই সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভব শুধু ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমেই। কেন্দ্র ও রাজ্য একই সরকারের সমন্বয় থাকলে রাজ্যের অগ্রগতি নিশ্চিত করা যাবে বলে তিনি দাবি করেছেন। খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতার সমস্যার কারণে নদিয়ার তাহিরপুরে নামতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত হেলিকপ্টারটি ঘুরিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপর কলকাতা থেকেই ভার্চুয়ালি তাহিরপুরে নির্ধারিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সে কারণে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে বলেন, জয় নিতাই, বড়রা প্রণাম নেবেন, সকলকে শুভেচ্ছা। আবহাওয়া খারাপ থাকার কারণে পৌঁছতে পারিনি, এর জন্য ক্ষমা প্রার্থী। আর তারপরেই মোদী বলেন, সম্প্রতি বন্দে মাতারামের গুণগান করা হয়েছে সংসদে। এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন, বঙ্কিমবাবু তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন বন্দে মাতারাম। এখন বিকশিত ভারতের মন্ত্র হয়ে উঠেছে এই বন্দে মাতারাম। ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী উন্নয়ন ইস্যুকে সামনে রেখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন। মোদী বলেন, পশ্চিমবঙ্গে একবার বিজেপি ডাবল ইঞ্জিন সরকার বানিয়ে দেখুন। অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। বহু অনুপ্রবেশকারীকে বাঁচাতেই পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছে তৃণমূল। বিহারে বিজেপির সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিহারে বিপুল জয় পশ্চিমবঙ্গে জয়ের পথ খুলে দিয়েছে। পশ্চিমবঙ্গেও জঙ্গল রাজের অবসান হবে। বাংলার গলি গলিতে আজ আওয়াজ উঠছে, বাঁচতে চাই বিজেপি তাই। প্রধানমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের বর্তমান সরকার কাটমানি ও কমিশনের রাজনীতিতে ডুবে রয়েছে। তিনি বলেন, একবার বাংলায় বিজেপিকে সুযোগ দিন, ডাবল ইঞ্জিন সরকার করে দ্রুত উন্নয়ন করা হবে। বঙ্গবাসীর স্বপ্ন পূরণে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। হাই নিউজ নেটওয়ার্ক। লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, আর তা নিয়ে তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। সেই বিতর্কের আবহেই বাংলায় এসে খানিক সাবধানী প্রধানমন্ত্রী। বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে তিনি এবার ঋষি এবং বাবু বলে সম্বোধন করলেন। লোকসভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। সেই বিতর্কের আবহে বাংলায় এসে খানিক সাবধানী প্রধানমন্ত্রী। বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে তিনি এবার ঋষি ও বাবু বলে সম্বোধন করলেন।
শনিবার নদিয়ার তাহিরপুরে সভা ছিল মোদির, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে তিনি সভাস্থলে পৌঁছতেই পারেননি। পরিবর্তনে কলকাতা বিমানবন্দর থেকে অডিও বার্তায় ভাষণ দিয়েছেন তিনি। এই ভাষণে বঙ্কিম আবেগও ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সম্প্রতি সংসদে বন্দে মাতরমের গুণগান করা হয়েছে। এই বাংলাতেই জন্মেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন তখন স্বাধীনতার মন্ত্র দিয়েছিল বন্দে মাতরম। এখন বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতরম। এই কথা বলতে গিয়েই বঙ্কিমচন্দ্রকে তিনি তখন ঋষি বলে সম্বোধন করেছেন, আবার কখনো বাবু বলেও সম্বোধন করেছেন। সম্প্রতি সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রায় 1 ঘণ্টার বক্তৃতায় একাধিকবার বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তৃতার সময় তখন 23 মিনিট। তখন বিরোধীরা আসন থেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। বঙ্কিম দা সম্বোধনে আপত্তি জানিয়ে তিনি বলেন, অনন্ত বাবুও বলেন। বক্তৃতা থামিয়ে প্রধানমন্ত্রী সৌগতকে ধন্যবাদ জানিয়ে বলেন, আচ্ছা বাবু বলছি। তারপর খানিক লঘু চাইলেও সৌগতর উদ্দেশ্য মোদি বলেন, আপনাকে তো দাদা বলতে পারি। শাসক বেঞ্চ থেকে বসে থাকা অনেক সাংসদ হেসে ওঠেন। বিরোধী বেঞ্চ অবশ্য তুলনায় গম্ভীর ছিল। বিরোধীদের দাবি ছিল, সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনার অন্যতম কারণে ছিল বাংলার আসন্ন বিধানসভা নির্বাচন। বঙ্কিমচন্দ্রকে নিয়ে আলোচনা করে বাঙালির আবেগকে কাজে লাগাতে চেয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্বরা। কিন্তু মোদির বঙ্কিম দা বিভ্রাটে বেশ বিপাকে পড়তে হয় বিজেপিকে। বিষয়টি নিয়ে আসরে নামে বঙ্গের শাসক দল তৃণমূলও। তাদের বক্তব্য, তারা যে বারবার বিজেপিকে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী আখ্যা দিয়ে এসেছে তা আবারও প্রমাণিত হয়েছে মোদির বঙ্কিম দা সম্বোধনে। বিজেপির নেতৃত্ব যে বাংলাকে চেনেই না, এই ঘটনা তারই প্রমাণ বলে দাবি করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন। নাক্ষত দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। শনিবার রানাঘাটে সভা প্রধানমন্ত্রীর। মোদীর সফরের আগে সুদ চড়ানো তৃণমূল। সভার আগে কেন্দ্রকে একাত নিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। ভোট এলেই ডেলি প্যাসেঞ্জারি শুরু করেন প্রধানমন্ত্রী। মন্তব্য কুণালের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের কয়েক ঘণ্টা আগে ফের সুদ চড়াল তৃণমূল। শনিবার রানাঘাটে মোদীর সভার আগে কেন্দ্রকে এক হাত নিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তার কটাক্ষ, ভোট এলেই ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন প্রধানমন্ত্রী। ড্যামেজ কন্ট্রোল করতেই আবার বাংলায় আসছেন মোদী, কিন্তু খালি হাতেই। কুণালের অভিযোগ, 21 এবং 24-এর ভোটের আগেও বড় বড় প্রতিশ্রুতি শোনানো হয়েছিল, কিন্তু বাস্তবে বাংলার প্রাপ্য টাকা মেলেনি। কুণালের কথায় 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বাংলার প্রাপ্য প্রায় 2 লক্ষ কোটি টাকা দেওয়া হয়নি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কোষাগার থেকে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল মুখপাত্রের আরও অভিযোগ, টেলিপ্রম্পটারের লেখা ভাষণ পড়তে আসবেন, অথচ বাংলার মানুষের জন্য কিছুই নেই। বাংলা বললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার। এটাই বিজেপির রাজনীতি। মতুয়া সমাজকে নিয়েও বিজেপিকে তুলোধনা করেন তিনি। কুণালের দাবি, মতুয়াদের ভুল বুঝিয়েছে বিজেপি। সিএএর নামে বিভ্রান্ত করা হয়েছে। ফর্ম ফিল আপ মানেই আপনি নাগরিক নন, একথা মানুষ এখন বুঝতে পারছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই মোদীকে আনতে হচ্ছে। কালো টাকা ইস্যু টেনেও কেন্দ্রকে বিঁধেছেন কুণাল ঘোষ। স্মরণ করিয়ে দেন, 2014 সালের ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যাংকের সুরে তিনি যোগ করেছেন, এখন আবার সরকার বলছে কালো টাকা বলে কিছুই হয় না। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর আবহের মধ্যেই শনিবার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরে তার সভা করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার হেলিকপ্টার নামতে পারেনি সেখানে। কলকাতায় ফিরে আসতে হয়েছে তাকে, কিন্তু সভায় বক্তব্য রেখেছেন তিনি ভার্চুয়ালের মাধ্যমে। এই সভায় যোগ দিতে এসেই ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে 3 জনের। ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। এসআইআরের আবহের মধ্যেই শনিবার বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরের সভা আছে তাঁর। ইতিমধ্যেই সভায় ভিড় বাড়াতে শুরু করেছে সাধারণ মানুষ। এর মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল 3 জনের। ঘটনায় আহত আরও 2।
গুরুতর অবস্থায় দুইজনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, মৃত এবং আহত সবার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। মোদির সভায় যোগ দিতেই তারা নদিয়ায় তাহিরপুরে আসছিলেন। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে তাহিরপুর স্টেশনের কাছে। জানা গিয়েছে, মোদির সভায় যোগ দিতে এসে শুক্রবার রাতে মুর্শিদাবাদ থেকে 40 জন আসেন। সবার বাড়ি বরুণচার সবলদাহ গ্রামে। তাদের মধ্যেই কয়েকজন ভোরবেলা রেল লাইনের ধারে প্রাতকৃত্য সারতে যান। সেই সময় অন্যদিক থেকে ধেয়ে আসা ট্রেনের ধাক্কায় একেবারে লাইনে ছিটকে পড়েন 3 জন। আঘাত এতটাই গুরুতর হয়েছে যে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। অন্যদিকে ঘটনায় গুরুতর অবস্থায় আহত 2 জনকে স্থানীয় শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, 2 জনের অবস্থায় গুরুতর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ঘন কুয়াশার কারণে শনিবার সকালে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছিল। ট্রেন আসছে তা বুঝতে না পারার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও অন্যান্য দিকগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মতুয়াগড় হিসেবে পরিচিত নদিয়ার তাহিরপুর, সেখানেই শনিবার নরেন্দ্র মোদীর সভা এবং সেই সভা ঘিরে ক্রমশ পারদ চড়ছে। এর মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হাই নিউজ নেটওয়ার্ক। দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষে বঙ্গে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা। তবে কোনো সভা নয়, শাহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছরের শেষে বঙ্গে আসছেন বিজেপির এই শীর্ষ নেতা। তবে কোনো সভা নয়, শাহ রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেই খবর। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। এসআইআর আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের আগে দলের রণনীতি, বুথ লেভেলে সাংগঠনিক শক্তি, কোন কোন ইস্যুকে কেন্দ্র করে বিজেপির লড়াইয়ে নামবে তা নিয়েই মূলত বৈঠক করবেন বিজেপির এই শীর্ষ নেতা। কবে আসবেন অমিত শাহ? সূত্র মারফত খবর, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে 29 থেকে 30 তারিখের মধ্যে বাংলায় আসবেন তিনি। বাংলা অনুপ্রবেশ নিয়ে সরব বিজেপির বঙ্গীয় নেতারা। এসআইআরে 1 কোটির নাম বাদ যাবে বলেও সরব হয়েছেন শুভেন্দুরা। কিন্তু সাংগঠনিক শক্তি কতটা, বুথ লেভেলের শক্তি বৃদ্ধি হয়েছে কতটা, নির্বাচনে কোন পথে এগোবে দল, তা নিয়েই বৈঠকে বসবেন অমিত শাহ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরই রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। শনিবার রানাঘাট মহকুমার তাহিরপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সরকারি সভার পাশাপাশি রাজনৈতিক সভা প্রধানমন্ত্রীর। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রীর পরই দুদিনের রাজ্য সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাই নিউজ নেটওয়ার্ক। এসআইআর শুনানি পর্বে বাংলায় মাইক্রো অবজারভার 3000-এর বেশি নিয়োগে তোড়জোড়। বাংলা ছাড়া দেশের অন্য কোনো রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে না। কেন্দ্রীয় অবজারভারের পর এবার এসআইআর পর্যায়ের শুনানি পর্বের উপর নজরদারির জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শুক্রবার সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে কমিশনের নির্দেশ, কেন্দ্রীয় সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার আধিকারিকদের এই পদে নিয়োগ করতে হবে। চলতি মাসের 12 তারিখে মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে দিল্লি কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। এদিন সেই অনুমতি দিয়ে কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে। সেই হিসেবে আগামী সপ্তাহের মধ্যেই 3000-এরও বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করার তোড়জোড় শুরু হয়েছে। কমিশন সূত্রের খবর, শুনানির সময় প্রতি কক্ষে 1 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। তাদের কাজ হবে মূলত শুনানি পর্বে ইআরও এবং এইআরওদের কাজে নজর রাখা। এনুমারেশন ফর্ম, জন্ম ও মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করার পাশাপাশি ভোটার তালিকার অসঙ্গতি চিহ্নিত করা এবং পরিসংখ্যানগত বিশ্লেষণও তারাই করবেন। বস্তুত কমিশনের চোখ ও কান হিসেবে শুনানি কক্ষে উপস্থিত থাকবেন মাইক্রো অবজারভাররা। তাদের প্রশিক্ষণ দেবে সিইও দপ্তর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত সিইওর অধীনেই তারা কাজ করবেন। পারিশ্রমিক হিসেবে পাবেন এককালীন 30,000 টাকা। নতুন কর্মী নিয়োগের নির্দেশ দিলেও এদিনও শুনানি কবে শুরু হবে তা বলতে ব্যর্থ কমিশন কর্তারা।
সূত্রের খবর, শুনানির জন্য একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হচ্ছে। সেই কাজ শেষ না হওয়ায় শুনানির পদ্ধতি জানা যাচ্ছে না। শুনানির ফর্মও পাঠানো হয়নি। কমিশন আধিকারিকদের ধারণা, আগামী 26 বা 27 তারিখ থেকে শুনানির কাজ শুরু করা হবে। উল্লেখ্য, বাংলা ছাড়া দেশের অন্য কোনো রাজ্যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে না। বিহারের ক্ষেত্রেও সেই নজির নেই। এরপরও অবশ্য কবে শুনানি হবে তা জানাতে পারেনি কমিশন। এসবের মধ্যেই এদিন কাজের চাপে মুর্শিদাবাদের ভগবান গোলায় মৃত্যু হয়েছে প্রভাস কুমার দাস নামে এক বিএলও। পরিবারের অভিযোগ, ঠান্ডার মধ্যে রাত জেগে এসআইআর এর কাজ করার চাপেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার। ডায়মন্ড হারবারের কালীচরণপুরে তপন মণ্ডল নামে এক বিএলও আত্মহত্যার চেষ্টা করলেও স্ত্রীর তৎপরতায় প্রাণে বাঁচানো গিয়েছে তাকে। তিনি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। হাই নিউজ নেটওয়ার্ক। 2026 শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে মডেল হলিডে লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি পর্ষদের ডেপুটি সেক্রেটারি এই বিজ্ঞপ্তি জারি করেছেন। ছুটির তালিকা রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত এবং সরকারি স্পন্সর্ড স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। 2026 শিক্ষাবর্ষের জন্য সরকারিভাবে মডেল হলিডে লিস্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 9 ডিসেম্বর 2025 তারিখে পর্ষদের ডেপুটি সেক্রেটারি এই বিজ্ঞপ্তি জারি করেন। ছুটির তালিকা রাজ্যের সমস্ত সরকারি অনুদানপ্রাপ্ত ও সরকারি স্পন্সর স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। পর্ষদের নোটিফিকেশন অনুযায়ী 2026 শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা নির্ধারিত হয়েছে 65 দিন। এর মধ্যে রয়েছে গ্রীষ্মাবকাশ, পুজোর ছুটি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব উপলক্ষে ঘোষিত ছুটি। রবিবারকে সাধারণ সাপ্তাহিক ছুটি হিসেবে ধরে এই গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। পর্ষদে প্রকাশিত তালিকা অনুযায়ী নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ছুটি হল 24শে নভেম্বর গুরু নানকের জন্মদিন ও পার্শ্বনাথের রথযাত্রা, 25শে ডিসেম্বর বড়দিন। এছাড়া গ্রীষ্মকালীন ছুটি ও পুজোর ছুটি বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট সার্কুলারে আলাদাভাবে উল্লেখ থাকবে বলে জানিয়েছে পর্ষদ। সেকশনাল ছুটি ও প্রধান শিক্ষকের বিবেচ্য দিন। পর্ষদ জানিয়েছে, একটি দিন প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার বিবেচনার জন্য সংরক্ষিত থাকবে, যা প্রয়োজন অনুযায়ী ছুটি হিসেবে ঘোষণা করা যেতে পারে। এছাড়াও নির্দিষ্ট সম্প্রদায় বা এলাকার জন্য কিছু সেকশনাল হলিডে থাকছে। 1 ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মদিন এবং বীর চিলা রায়ের জন্মবার্ষিকী, 4 এপ্রিল ইস্টার স্যাটারডে, 30শে জুন হুল দিবস, করম পুজো রাজ্য সরকার ঘোষিত তারিখ অনুযায়ী পালন হবে। এছাড়া শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য 13 জুলাই কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। অবজারভেশন ডেতে ক্লাস বন্ধ, হাজিরা বাধ্যতামূলক। পর্ষদ স্পষ্টভাবে জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় এবং সামাজিক দিবসে ক্লাস হবে না, তবে শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক। এই অবজারভেশন ডেগুলির মধ্যে রয়েছে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 5ই সেপ্টেম্বর, 26শে সেপ্টেম্বর। এই দিনগুলিতে নিয়মিত পঠন পাঠন বন্ধ থাকলেও বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দিবস পালন করতে হবে। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো স্কুল এই ছুটির তালিকার বাইরে গিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট বিধি মেনে পর্ষদের অনুমতি দিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। সপ্তাহান্তে কার্যত শীতের দেখা। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনো বদল নেই। বড়দিন থেকে কমবে পারদ, তবে জাঁকিয়ে শীত নয়। তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির ঘরেই থাকবে। এছাড়াও 6 থেকে 7 জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। রাজ্যে কার্যত উধাও শীত। আগামী কয়েকদিন তাপমাত্রার বদল নেই। বড়দিন থেকে কমবে পারদ, তবে জাঁকিয়ে শীত নয়। তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির ঘরে থাকবে। এছাড়া 6 থেকে 7 জেলায় ঘন কুয়াশার বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঘন কুয়াশার সতর্ক বার্তা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে পারদ নামতে পারে। বড়দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা, 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে, তবে জাঁকিয়ে শীত নয়। শনিবার থেকে সোমবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যের 6 থেকে 7 জেলাতে। ঘন কুয়াশা ও বাকি জেলাগুলিতে মাঝারি কুয়াশার পূর্বাভাস।
শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্ক বার্তা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা। রবিবার ঘন কুয়াশার পূর্বাভাস পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে। কলকাতা সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সামান্য তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় দিনের তাপমাত্রা স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। সকালে হালকা কুয়াশা, পরে পরিষ্কার আকাশ, শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও। সপ্তাহান্তে জাকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 16.2 ডিগ্রি। উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। দিনের বেলা শীত অনুভূত হবে অনেকটাই। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে ঘন কুয়াশা দেখা গিয়েছে শনিবার। রবিবারও ঘন কুয়াশা থাকতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরও অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।